সন্ধি বেগ বা সংকট বেগ কি বলা হচ্ছে? ধারারেখ প্রবাহের বেগ যদি ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে, বাড়তে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে, দেখা যায় একটা সময় পর সেই ধারারেখ প্রবাহ কি হয়ে যায়? অশান্ত প্রবাহে পরিণত হয়। বলছে ওই ধারারেখ প্রবাহের সর্বোচ্চ যে বেগ, যার পর বেগটা অশান্ত প্রবাহিত পরিণত হচ্ছে, সেই সর্বোচ্চ বেগের সীমাকে বলা হচ্ছে কি? সন্ধিবেগ। বা ধারারেখ প্রবাহের সর্বোচ্চ বেগকে সন্ধিবেগ বলা হয়। সন্ধিবেগের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? হ্যাঁ, কি বলছিলাম? যদি একটা পাইপ, ঠিক আছে, যদি পাইপের ব্যাসার্ধ যদি আর হয়, তার সঙ্গে সন্ধিবেগের কি সম্পর্ক ছিল? 1 বাই, মানে ব্যাসার্ধের সঙ্গে, ব্যাস সম্পর্ক ঠিক আছে, কিন্তু ব্যাসার্ধের সঙ্গে বলতে হবে নলের ব্যাসার্ধের সঙ্গে। আর কি যে তরলটা যাচ্ছে তার কি ঘনত্ব রো, আর এই তরলের একটা কি হয়? সান্দ্রতাঙ্ক। কি বলা হচ্ছে দেখে? ইটা, মানে ভি সমানুপাতিক 1 বাই রো, ভিসি সমানুপাতিক 1 বাই নিটা। আর হয়ে গেছে, সরি, শুধু নিটা, ইটা সান্দ্রতাঙ্ক। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এই তো বইতে, তোমাদের বইতে আছে, এই তো বইতে আছে। বলছে এই বেগের মান নলের ব্যাস বা ব্যাসার্ধ, প্রবাহের ঘনত্ব ও সান্দ্রতা ধর্মের উপর নির্ভর করে। বুঝলে গেছে? তো বই তো আছে। কি পড়ছিস এখন তোরা? তোমার বইটা আছে, সেটা একটু আমি তোমাদের ভেঙে বলা হয়েছে, আগে ছিল কি বলা হয়েছে না? কিভাবে নির্ভর করে সেটা বলা হয়েছে। কারণ আমরা পড়বো, কি পড়েছিলাম সেটা? রেনল্ডস সংখ্যা বের করার জন্য বলেছিলাম তো। রেনল্ডস সংখ্যা বের করার জন্য আমরা প্রতিটার সঙ্গে সম্পর্ক বের করেছিলাম। সে যে সান্দ্রতাঙ্কের সঙ্গে কিরকম সম্পর্ক আছে? তরল সম্পর্ক, মানে কার? সংকট বেগের মান। সংকট বেগের সঙ্গে পাচ্ছিস না? হ্যাঁ, তো তারপর দুটো ব্যস্ত বলেছিলাম আমি, ঘনতের সঙ্গে ব্যস্ত সম্পর্ক আর ব্যাসার্ধের সঙ্গেও ব্যস্ত সম্পর্ক। এই তিনটে থেকে একটা ইকুয়েশন বানিয়েছিলাম আমি। এই তিনটে থেকে কি বলেছিলাম? একটা ইকুয়েশন বের করেছিলাম। ভিসি সমানুপাতিক, একসঙ্গে লিখলে কি পাই? উপরে আছে ইটা রো আর, বা বলা আছে ভিসি সমান চিহ্ন দিলে এটা হয়ে যাবে কত? আর এন রো আর। এইটাকে বলা হচ্ছে কি? রেনল্ডস নাম্বার। বলছে এর মান, এই আর রেনল্ডস সংখ্যার মান যদি 2000-এর মধ্যে হয়, তখন সেটা বলবে কি হবে? সেটা শান্ত প্রবাহ হবে। শান্ত প্রবাহ হবে। যদি 2000-এর বেশি, 4000-এর বেশি হয়, অশান্ত প্রবাহ হবে। তরল প্রবাহের হার কি ছিল? তরল প্রবাহের হার কি ছিল? তরল প্রবাহ কি ছিল? সূত্র কি ছিল? 1 সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন। ঠিক আছে, বুঝলাম। সূত্রটা কি? বেগ সূত্রটা এ মানে প্রস্থচ্ছেদ। তরল প্রবাহের হার মানে কি ছিল? প্রস্থচ্ছেদ বেগ, তরলের বেগ, মানে এ ইন্টু ভি। এটা কি বলছিলাম আমি? এটা কি বলছিলাম? সর্বদা কি হয়? ধ্রুবক। মানে মানে বলছে একটা তরল যদি এরকম একটা নল থাকে, এক প্রান্ত বড়, এক প্রান্ত ছোট হয়, যদি এই প্রান্তের ক্ষেত্রফল A1 হয়, এই প্রান্ত দিয়ে যদি বেগ ভি বেগে, যদি V1 বেগে যদি যায় কোনো তরল, আর এই প্রান্তের ক্ষেত্রফল যদি A2 হয়, তাহলে এই প্রান্ত থেকে যদি বল বেগ বেরোচ্ছে যদি কি হয়? V2। তাহলে বলা হচ্ছে 1 সেকেন্ডে এই প্রান্ত দিয়ে যতটা আয়তন এই তরল প্রবেশ করবে, একবার তরল এই প্রান্তে তরল প্রবাহের হার যত হবে, এই প্রান্তে তরল প্রবাহের হার কত হবে? A1 V1। বলছে এ পাশেও এই প্রান্তেও তরল প্রবাহের হার একই হবে, মানে A2 V2 দুটো সমান হবে। মানে এই প্রান্ত দিয়ে 1 সেকেন্ড যত আয়তন তরল প্রবেশ করবে, এই প্রান্ত দিয়ে 1 সেকেন্ডে যত আয়তন তরল প্রবেশ করবে, এই প্রান্ত দিয়েও 1 সেকেন্ডে সেই আয়তন তরল বাইরে নির্গত হবে। মানে এখানে কত হবে? এখানে তরল প্রবাহের হার, মানে এই প্রান্তে তরল প্রবাহের হার 1 সেকেন্ডে কত আয়তন তরল ঢুকছে, 1 সেকেন্ড কত আয়তন তরল ঢুকছে, এখানেও তরল প্রবাহের হার, মানে 1 সেকেন্ড কত আয়তন তরল বেরোচ্ছে। এক্ষেত্রে হবে কি? A1 V1। দেখো, A V ধ্রুবক বলা আছে, আর এ পাশে হবে A2 V2। এই দুটো ধ্রুবক, মানে
সমান A2V2। ক্লাস করা শুরু আগে একটা কথা বলছি তোমাদের আমার সামনে, একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। তোমার বিষয়গুলো শেখো, বিষয়গুলো শিখে পড়ো, বুঝে পড়ো, শেখার জন্য পড়ো। আমার কথা সোজা কথা, তোমরা জিনিসটা, বিষয়টা, টপিকটা শিখে পড়ো। শিখে পড়াটা বেশি জরুরি। চেষ্টা করো একটা জিনিস যখন তুমি লিখে পড়বে, সেই বিষয়ে তোমার আরো স্পষ্ট ধারণা হবে, স্পষ্ট ক্লিয়ার ধারণা হবে। একটা প্রমাণ তুমি চোখে বলে বলে নিচ্ছ জাস্ট, ওতে কিচ্ছু হবে না। ওই জিনিসটা তুমি একবার নিজের হাতে করলে ওই জিনিসটার প্রতি আরো তোমার ক্লিয়ার ধারণা আসবে, শিওর। তুমি অঙ্ক যখন দেখবে, চোখে দেখবে, কোনো লাভ হয় দেখে? তুমি যতক্ষণ না তুমি অঙ্কটা নিজের হাতে করছো, তার বলছে হ্যাঁ এবার বুঝতে পেরেছি বিষয়টা, মানে তোমার ধারণা ওই বিষয়ে, ধারণা তোমার কি হচ্ছে, আরো ক্লিয়ার হচ্ছে। লিখে পড়ো, আমার কাছে সোজা হিসাব, আমরাও তাই করতাম। লিখে পড়ো, লেখো, পড়ো, অভ্যেস করো। বই জিনিসই পড়ো, বই জিনিসই পড়ো, বই জিনিসই লেখো, ব্যাস। রেডি? আগের দিন আমরা কি পড়ছিলাম? বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি, বার্নৌলির নীতিটা কি ছিল? একক ভরের চাপ শক্তি, একক ভরের গতিশক্তি এবং একক ভরের চাপ শক্তি সমষ্টি সর্বদা ধ্রুবক হবে। কার ক্ষেত্রে? ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, বা আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রতি একক ভরের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক হবে। মানে কি বলছিলাম আমরা, যে নীতিটা লাস্টে আমরা গাণিতিক রূপ লিখছিলাম, গাণিতিক রূপটা কি লিখছিলাম? গাণিতিক রূপটা কি লিখছিলাম আগের দিন আমরা? গাণিতিক রূপটা কি লিখছিলাম? যে স্থিতিশক্তি বাই পোটেনশিয়াল এনার্জি, প্রতি একক ভরের স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, প্রতি একক ভরের স্থিতিশক্তি মানে স্থিতিশক্তি বাই ভর, যোগ প্রতি একক ভরের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বাই এম, ইকে বাই এম, প্লাস চাপ শক্তি বাই এম, মানে প্রতি একক ভরের চাপ শক্তি। এদের সমষ্টি কি হচ্ছিল? শূন্য। কি রে? এদের সমষ্টি কি হচ্ছিল? ধ্রুবক। বলছে এর মান কি বের করেছিলাম আমরা? ক্যালকুলেশন করেছিলাম। আমরা ক্যালকুলেশন করেছিলাম কি ছিল একটা মনে নেই, আমার মনে নেই, কিন্তু এ মনে আছে, স্থিতিশক্তি মনে আছে। কি ছিল? mgh বাই এম, এটা ছিল প্লাস হাফ mv স্কয়ার বাই কত এম ছিল, এটা এম দিয়ে ভাগ করছি আমি, প্লাস চাপ শক্তি কি ছিল? পি বাই রো, তাই তো? পি বাই রো ক্যালকুলেশন করার পর এসেছিল পি বাই রো ধ্রুবক, ক্যালকুলেশন করার পর এসেছিল পি বাই রো ধ্রুবক সমান ধ্রুবক। তো এখানে কেটে গেলে এসে গেছিল কি? জিএইচ প্লাস কি ছিল? হাফ ভি স্কোয়ার প্লাস পি বাই রো সমান ধ্রুবক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে এইটা কি? এইটা আসলে, বা এটাকে করতে পারো, আবার করতে পারো। এইটা আসলে কি বলছিলাম আমি? বার্নৌলির নীতির গাণিতিক রূপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য আবার বলে দিচ্ছি আমি, বা এটাকে তুমি আবার লিখতে পারো, এই রোটাকে করে দাও, রো এইচ জি প্লাস হাফ রো ভি স্কোয়ার, মানে রোটা প্লাস পি ধ্রুবক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের আমরা এই বার্নৌলির নীতির, আজকের আমরা কি করবো? এই বার্নৌলির নীতির কিছু পড়বো, নীতির প্রয়োগ করব, কিছু বাস্তব সমস্যা করব, বাস্তব সমস্যা দেখব, তার ব্যাখ্যা করব। ঠিক আছে? বিভিন্ন ব্যাখ্যা আছে তোমাদের। বলছে একটা দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো উচিত নয় কেন? পতাকা যখন উড়ে পথপথ শব্দ হয় কেন? পথপথ শব্দ হয় কেন? অটোমাইজারের স্প্রে কিভাবে কাজ করে, মানে স্প্রে বা স্প্রে মেশিন কিভাবে কাজ করে? ঠিক আছে? বা তরলের মধ্যে কোনো বিন্দু চাপ, আর কি আছে? ঘরের চাল উড়ে যায় কেন? বলছিলাম কি, প্রচন্ড বেগে ঘরের চাল উড়ে যায় কেন? এগুলো আমরা পড়বো আজকের, আমাদের এটা হচ্ছে কাজ। ক্লিয়ার? রেডি তোমরা সবাই? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। আমরা কি বলছিলাম? তরলের মধ্যে কোনো বিন্দু চাপের সূত্রটা কি? রো এইচ জি, রাইট। এবার ওইটা আমরা এর সাহায্যে করবো। কার সাহায্যে করবো?
বার্নৌলি নীতির সাহায্যে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করব। স্থির তরলের ক্ষেত্রে অবশ্যই কার ক্ষেত্রে স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয় করবো। দেখো 1 নম্বর দিয়ে লেখো, এগুলো হচ্ছে প্রয়োগ চলছে, ঠিক আছে। স্থির তরলে 1 নম্বর দিয়ে করা হবে, হ্যাঁ অবশ্যই। স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয়, সব বইয়ের জিনিস এগুলো সব বইয়ের জিনিস তোমাদের। স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয়। একটা পাত্র আঁকবে, তরল আছে মনে করে, এখানটা কি আছে, এই পর্যন্ত তরল আছে। আচ্ছা স্থির তরল মানে কি, বেগ কত? স্থির তরলের ক্ষেত্রে বেগ কত হয়? 0, মনে রাখবে, লিখে রাখো এটা। স্থির তরলের ক্ষেত্রে বেগের মান হয় সর্বদা 0। স্থির তরলের বেগের মান সমান 0 বা ভি সমান কত, এখানটায় 0 হয়, ঠিক আছে, লিখে রাখবো পাশে। এবার দেখো, এবার আমরা ছবি আঁকতে হবে, পাশে ছবি আঁকে করতে হবে। এইখানটায় দুটো বিন্দু নেবো, বলে দিয়ে দেখাও। একটা নেবো তরলের পৃষ্ঠে একটা বিন্দু নিলাম, ঠিক আছে, তরলের পৃষ্ঠে একটা বিন্দু নিলাম, এ বিন্দু কি নিলাম। আবার তরলের মধ্যে একটা বিন্দুতে নিলাম, কি বিন্দু, এই বিন্দু, ঠিক আছে। বলছি মনে করো এখানটায় এই বিন্দুতে আমরা চাপ বের করতে চাইছি। কি বিন্দু চাপ বের করতে চাইছি? পি বিন্দুতে আমরা কি বের করতে চাইছি, সরি বি বিন্দুতে আমরা চাপ নির্ণয় করতে চাইছি। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ধরে নাও এইটা আছে, এই বিন্দুটা আছে কত, H2 গভীরতা, এ থেকে H2 গভীরতা আছে, ঠিক আছে না, বিটা H2 তল থেকে বি বিন্দুর তল থেকে H2, হ্যাঁ। এ বিন্দু থেকে ধরে নিলাম, এ বিন্দু থেকে তলের উচ্চতা H1, তাহলে এইটা কত হবে, ধরে নিলাম আমি, এইটা ধরে নিলাম কত, H। এ আর বি মধ্যে উচ্চতা কত, H। ভালো করে দেখো, বি বিন্দু থেকে তলদেশ থেকে বি বিন্দুর উচ্চতা, সরি বি বিন্দুর উচ্চতা H2, তলদেশ থেকে H1, আর এ আর বির মধ্যে H। আচ্ছা আমরা জানি কি, যখন তরল পৃষ্ঠ থাকে তার উপর কি প্রয়োগ হয়, এটা একটা বায়ুমণ্ডলের চাপ পড়ে নাকি, পি ও বা পি নট বলছিলাম আমরা। তাহলে এই বিন্দুতে চাপ তার কিছু নেই, এটা তরল পৃষ্ঠে আছে, তাহলে এ বিন্দুর চাপ কত, এস মানে A0 কত, বায়ুমণ্ডলের চাপ। এ বিন্দুর চাপ কত হবে, বায়ুমণ্ডলের চাপ। আর বি বিন্দুর চাপ তার কত হবে, এই বিন্দুর একটা চাপ আছে, এই গভীরতার জন্য একটা চাপ আছে, H2 গভীরতার জন্য একটা চাপ আছে নাকি, আছে তো। এই বিন্দুতে বি বিন্দুতে চাপ কত হবে, পি বি ধরলাম, বি চাপ কত হবে, এই বিন্দুতে চাপ ধরলাম কত, পি। এইটা মান বের করবো আমরা, পির মানটা বের করবো, পি প্লাস উপরের দিকে আর একটা চাপ, এই চাপটা তো এখানেও পড়ছে, প্লাস পি বিন্দু ধরে নিলাম, পি বিন্দুতে চাপ পি, এটার মান বের করবো। আর সঙ্গে দুটো মোট চাপ কত এখানটায়, পি প্লাস পিও, মোট চাপ এটা, বি বিন্দুতে একটা মোট চাপ। আচ্ছা আমি লিখি কিছু ছোট ছোট করে লিখিয়ে তোমাদের জন্য। দেখো তরল তল থেকে ঠিক আছে, তরল তল থেকে এ ও বি বিন্দুর উচ্চতা কি কি পেলাম আমরা, কি কি দিয়েছি, H1 ও H2, ঠিক আছে। তরল তল থেকে এ বিন্দুর উচ্চতা H1, ঠিক আছে, তরল তল থেকে বি বিন্দুর উচ্চতা H2, এবং এ ও বি এর মধ্যে উচ্চতা কত,
ধরে নিলাম কত এইচ, মানে এ ও বির মধ্যে এই উচ্চতা মানে কি H1 মাইনাস H2, তো দেখ ওইটাকে ধরেছি কত এইচ, ঠিক আছে বুঝতে পেরেছো? এইটা 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 এ আর বির মধ্যে উচ্চতা কত হবে, এইটা H1 এটা H2, তাহলে এটা কত H1 মাইনাস, মানে এটা এইচ ধরেছি আমি, H1 মাইনাস H2 মানে কোনটা এ বি, এ বি এ বির মধ্যে উচ্চতা, ক্লিয়ার? দেখো এখানে এ বিন্দুতে চাপ কত, এ বিন্দুতে চাপ, এ বিন্দুতে চাপ কত, চাপ নেই তো P0, কি শুধু শুধু এটা কি চাপ পড়ছে, এটা বায়ুমণ্ডলীয় চাপ, লিখে রাখো। আর বি বিন্দুতে চাপ কত হবে, দুটো চাপ, বায়ুমণ্ডলের চাপ প্লাস এই বিন্দুর চাপ, P0 প্লাস পি, মানে এখানটা এই বিন্দুতে চাপ, দেখো এই বিন্দুর চাপ সমান কত, মোট চাপ কত পি প্লাস P0, পিও হয়েছে, এতটুকু এতটুকু হয়েছে, লিখে ফেলো ঝটঝট। এবার আমরা কি করবো বুঝে নাও, এইখানটায় কি করব, বার্নৌলির নীতির প্রয়োগ করব। এবার আমরা কি করবো, এই জায়গায় এ বিন্দুতে বার্নৌলির নীতি প্রয়োগ করব, মানে স্থিতিশক্তি, গতিশক্তি, চাপ শক্তি দেখবো কত হয়। এই বিন্দুতেও বি বিন্দুতেও কি করবো, বার্নৌলির নীতি প্রয়োগ করবো। এই বিন্দুতে স্থিতিশক্তি কত, গতিশক্তি কত, চাপ শক্তি কত, দুটো সমষ্টি করবো, দুটো সমষ্টি কি করবো, সমান করবো, কেন শক্তি সংরক্ষণ নীতি মানে তো, শক্তি সংরক্ষণ নীতি মানবে তো। এখানে স্থিতিশক্তি, গতিশক্তি, চাপ শক্তি সমষ্টি যা হবে, এখানেও স্থিতিশক্তি, গতিশক্তি, চাপ শক্তি সমষ্টি কি হবে, একই হবে, দুটোকে ইকুয়াল করবো, সেখান থেকে কার মান বের করবো আমরা, পি 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 পি। এবার লেখো এ বিন্দুতে বার্নৌলির নীতি প্রয়োগ করে পাই, পাবো কি, পাবো কি বের করতে হবে এখানটায়, প্রতি একক ভরের স্থিতিশক্তি কত, প্রতি একক ভরের গতিশক্তি, আগে গতিশক্তি বলো, গতিশক্তি কত হবে, হাফ ভি স্কয়ার, তো আচ্ছা সূত্র কি আছে, সূত্রগুলো বলে দিচ্ছি, আগে লিখি সূত্র, প্রতি একক ভরের গতিশক্তি কত, হাফ রো ভি স্কয়ার, তাই তো, মানে রোটা একশো করে দিচ্ছি আর কি, রোট হাসি লাস্টটা লিখছি, আমি লাস্টেটাই লিখছি, হাফ রো ভি স্কয়ার প্লাস তারপর কি ছিল, রো রো এইচ, রো এইচ জি প্লাস পি সমান কি ধ্রুবক, এটা ছিল তো। এবার দেখো, হ্যাঁ এবার দেখো, ভালো 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 জিনিস, ভালো পি এখানে বুঝতে হবে, এখানটা এক্ষেত্রে 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 এটা কত হবে, এক্ষেত্রে এটা মানে এটা কি গতিশক্তি, গতিশক্তি কত হবে, ভি কিন্তু জিরো, মানে শূন্য, এটা কি, এটা কি আসলে স্মৃতিশক্তি, এটা স্মৃতিশক্তি ছিল, প্রতি একেবারে স্মৃতিশক্তি, এর রো কত, রো এখানে কোন বিন্দু হচ্ছে, এটা কোন বিন্দু করছি, এ বিন্দুর উচ্চতা কত, H1 রো H1 জি, চাপ শক্তি কত, চাপ শক্তি কত এখানটায়, পিও, মজা নিয়ে পড়তে হবে, হয়ে গেছে একটা খতম, টাটা বাবাই। এবার বি বিন্দুতে প্রয়োগ করবো, বি বিন্দুতে, হ্যাঁ বি বিন্দুতে বার্নৌলির নীতির প্রয়োগ করে পাই, বার্নৌলির নীতি প্রয়োগ করে পাই, দেখো আবার লিখে ফেলো, সূত্রটা লিখে ফেলো, রো ভি স্কয়ার প্লাস রো এইচ জি প্লাস পি সমান কত ধ্রুবক, এটা কি বি বিন্দুতে বেগ কত, শূন্য, স্থির তরল, তো তরল স্থির, এটাও শূন্য। এবার রো এইচ জি মানে বি বিন্দু, বি বিন্দু বি বিন্দু বি বিন্দু মানে কোনটা, উচ্চতা কত, উচ্চতা কত, উচ্চতা কত, রো এইচ টু জি প্লাস এর চাপ শক্তি কত, দুটো পি প্লাস, বার্নৌলির শক্তি সংরক্ষণ সূত্র কি বলছে, বা বার্নৌলির নীতি কি বলছে, বার্নৌলির নীতি কি বলছে, বলছে এ বিন্দুতে মোট চাপ শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি সমষ্টি যা হবে, বি বিন্দুতেও মোট গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি সমষ্টি তাই হবে, মানে এইটা সমান এইটা সমান, তাহলে এ বিন্দুর এইটা তিনটা তো সমষ্টি, এ বিন্দুর গতিশক্তি সমষ্টি তো এইটা, আর বি বিন্দুতে এইটা, তাহলে এই দুটো কি সমান, এখান থেকে চাপ দিয়ে বেরিয়ে আসবে ঝাঁস করে, রো H1 জি, আর শূন্যগুলো লিখছি না আমি, P0 সমান রো H2 জি প্লাস পি প্লাস পিও, পিও পিও কাটিং
রো H1G মাইনাস রো H2G সমান কত পি, এটা মানে পি মান বের করো তোমরা। তাহলে পি সমান কি কমন নেবো এখানটায়, রো জি কমন নেবো, H1 মাইনাস H2 বা পি সমান হবে রো জি H1 মাইনাস H2 কি ধরেছি আমি বা H ধরেছি, দেখ দেখ H1 কি ধরেছি, প্রমাণিত। মজা আ রা হ্যায় না? এখান থেকে আমরা জানতে পারছি, দেখো বুঝে নাও এবার লিখে দিচ্ছ, তাহলে বস্তুর বেগ যখন শূন্য হবে, কোন স্থির তরলের বেগ বা বেগ যখন কোনো কিছুর বেগ শূন্য হবে, তখন চাপের মান হবে ম্যাক্সিমাম, চাপের ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। আর আসলে বার্নৌলির নীতি কি বলছে, যখন বেগ শূন্য হবে তখন চাপ কি হবে, সর্বোচ্চ, সর্বোচ্চ হবে চাপ, এটা চাপের সর্বোচ্চ মান, এটা লিখে দিচ্ছি আমি, তোমরা চলো এটুকু। যখন তরল বা মাধ্যম বলতে পারো, ঠিক আছে, তরল বা মাধ্যম, ওর নিচে যেটা আমরা করলাম এখন তার একটা কনক্লুশন করলাম, উপসর্গ। যখন তরল মাধ্যম স্থির থাকবে, মাধ্যম তরলের জায়গায় বায়ু হতে পারে, বায়ু একটা সান্দ্র মাধ্যম, ঠিক আছে, বায়ু একটা সান্দ্র মাধ্যম, তরল বা বায়ু স্থির থাকবে, মাধ্যম স্থির থাকবে, অর্থাৎ কি বেগ কি হবে, শূন্য হবে, তখন চাপ কি হবে, বেশি, বা পি অনেকটা কি হবে, ম্যাক্সিমাম দেবে, মানে তখন পি সমান হবে রো জি এইচ, এটা ম্যাক্সিমাম মান, এটা ম্যাক্স চাপ, ম্যাক্স চাপের মান ম্যাক্সিমাম, ঠিক আছে। এবার লেখো, এবার আমরা বলবো তরলের নির্গমন বেগ নির্ণয়, মানে একে বলা হয় টরিসেলি উপপাদ্য, টরিসেলি উপপাদ্য আছে, নির্গমন বেগ বা ভেলোসিটি অফ ই ফ্লাক্স, ইংলিশে বলে ভেলোসিটি অফ ই ফ্লাক্স, এফ ফ্লাক্স, ভেলোসিটি অফ ই ফ্লাক্স বলা হচ্ছে, বলা আছে, ভালো করে দেখো, ছবি আঁকতে হবে, ছবি তো আঁকতেই হবে। একটা পাত্র, একটা পাত্র, একটা পাত্র, এখানে একটা ক্ষুদ্র ছিদ্র আছে, কি আছে এখানটা, এখানে একটা ক্ষুদ্র ছিদ্র আছে, হ্যাঁ লাগলে হবে, ওইটি তো আসলে এইটাই তো বের করবো আমি, ওইখান দিয়ে তরল কতটা বেগে বেরোবে সেটা বের করবো, এইখানে এই ফুটো দিয়ে কতটা বেগে তরল বেরোবে সেটা আমরা নির্ণয় করবো এবার, ঠিক আছে। ওই এবার তরল ঢাললাম এর মধ্যে, তরল ঢাললাম, ঠিক আছে, তরল ঢাললাম, কি হবে, এখান দিয়ে তরল কি হবে, নির্গত হবে, কোন একটা বেগে নির্গত হবে, ভি বেগে, কত বেগে ধরলাম, ভি বেগে, এখানটা কি পড়বে, বায়ুমণ্ডলীয়, এখানে ফাঁকা আছে মানে কি, এখানটাও পড়বে কি, যেখানে ফাঁকা জায়গা পড়বে সেখানে বায়ুমণ্ডলের চাপ দেবে, ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ পড়বে, বলা আছে এখান থেকে ভি বেগে তরল বেরোচ্ছে, মানে বুঝতে হবে কি বলতো, বুঝতে হবে কি বলতো, কি বুঝতে হবে বলতো, বুঝে এখান থেকে তরল আসছে, অ্যাকচুয়ালি কিছুটা বেগে আসছে, এখানে তরল বেরোচ্ছে মানে এখান থেকে এই তরল পৃষ্ঠ থেকে তরল কিছুটা বেগে আসছে, মানে এই দিক থেকে তরল আসছে, এদিকে এই এরকম তরল আসছে, নাহলে পড়বে কি করে, বেরোবে কি করে, তরল মানে এদিকে উপরের দিকেও তরলের বেগ আছে, এখানেও তরলের বেগ আছে, এখান থেকে তরলের বেগ আছে, মনে করো কত বেগ আছে, এখানে ভি ড্যাশ বলা আছে, কি বলা আছে, ড্যাশ, কি বলছি আমি আরেকবার, একটা পাত্র, তার নিচে কি আছে, একটা তলদেশে, তরল মানে একদম নিচে কি আছে, একটা সূক্ষ্ম ছিদ্র রয়েছে, যেখান থেকে তরলের বেগ কত, ভি, এখান থেকে তরল ভি বেগে নির্গত হচ্ছে, এটাই বের করবো আমরা, এখান থেকে ভির মানটা বলছে, আর তরল পৃষ্ঠ থেকে মনে করি তরল পৃষ্ঠ থেকে বেগ আসছে, তরল আসছে ভি ড্যাশ বেগে, ঠিক আছে। আচ্ছা আমি ছোট করে লিখে দিচ্ছি, এগুলো লেখার কিছু নেই, বোঝানোর জন্য আসলে দেখো, ধরে নাও, ধরি একটি পাত্রে
একটি পাত্রের নিচে একটি পাত্রের সূক্ষ্ম ছিদ্র রয়েছে, সূক্ষ্ম ছিদ্র রয়েছে। এবং ওই ছিদ্র দিয়ে তরলের বেগ, ওই ছিদ্র দিয়ে তরলের বেগ সমান কত? ভি। আমরা এটাই নির্ণয় করবো, ভির মানটা কিভাবে নির্ণয় করবো, ঠিক আছে? দেখো তরলের উপরিতল থেকে মনে, এছাড়াও আর এবং এবং দিতে পারে, কোনো সমস্যা নেই। এবং তরলের উপরিতল থেকে, তরলের উপরিতল থেকে উপরিতল থেকে তরলের বেগ সমান কত? ভি ড্যাশ। মানে এখানটা যে তরল বেরোচ্ছে, তো এটা তরল যাচ্ছে, তো এখানে তরল বেরোচ্ছে মানে কি এখান থেকে তরল আসছে, হ্যাঁ এখান থেকে তরল আসছে, শুধু এখান থেকে বেরোচ্ছে না, এখান থেকে উপর থেকেও তরল আসছে নাকি? তরল ভি ড্যাশ বলছে, এই ভি ড্যাশের মান ধরে নেওয়া হবে কত? এতটাই খুবই সূক্ষ্ম ছিদ্র, ছিদ্রটা কি হয়? খুবই সূক্ষ্ম। এই ছিদ্রটা খুবই সূক্ষ্ম হয়, বিশাল বড় পাত্র আছে মনে করো, তার তলায় সামান্য একটা ক্ষুদ্র ছিদ্র আছে, ক্ষুদ্র ছিদ্র আছে, জল আস্তে আস্তে বেরোচ্ছে, ধীরে ধীরে বেরোচ্ছে জল ধীরে ধীরে বেরোচ্ছে। মানে এখান থেকে যে তরলটা আসছে আমরা সহজে দেখতে বুঝতে পারবো না। আমরা যে খালি পাত্র দেখি, সেখানে তাকিয়ে দেখি যে তরল যে কমছে সেখান থেকে, আমরা সেটা বুঝতে পারবো না। আধা ঘন্টা পর 1 ঘন্টা পর এসে দেখবো হ্যাঁ কমেছে কিছুটা। বলছে এই জন্য বলা হচ্ছে এই তরলের বেগটা আমরা এই উপরে তরল দেশে, তো উপরের উপরিতল থেকে যে তরলের বেগটা, উপরিতলের যে তরলের বেগটা, এটা ধরে নেবো এটাকে টেন্স টু কত? 0 হয়, মানে শূন্যের কাছাকাছি হয়। কি হয়? শূন্যের কাছাকাছি। এটা ধরে নেবো শূন্যের কাছাকাছি বেগ, ঠিক আছে? দুটো দিতে পারো, প্রায় 0 বলা হচ্ছে। মানে এখান দিয়ে তরলটা আসছে, তার বেগ কত? প্রায় 0 ধরে নিলাম তার জন্য, হ্যাঁ? মানে একটা বিশাল বড় পাত্র, বুঝে নাও আরেকবার, বিশাল বড় পাত্র, তার নিচে তোর ছোট ক্ষুদ্র করি সূক্ষ্ম ছিদ্র, সেখানে জল বেরোবে তো। আমরা যদি দেখি তলটা, উপরে তলটা কিছু বুঝতে পারবো না যে তরল কমছে, বুঝতে পারবো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর আসলে দেখবো হ্যাঁ একটু কমেছে জল, মানে কি জল নিচে নামছে, হ্যাঁ? কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি না আমরা, এই জন্য ধরে নেওয়া হচ্ছে তরলের বেগ কত? কোথায় তরলের বেগ? শূন্য, এই জায়গায়। কিন্তু এখানটা কত? ভি, ঠিক আছে? এবার আমরা কি করব, এখানটায়ও কি করব? তরলের উপরিতলে বার্নৌলির নীতি প্রয়োগ করব, হ্যাঁ? আর এই বিন্দুতেও ছিদ্রের কাছে, ছিদ্রের মুখেও কি করব? বার্নৌলির নীতি প্রয়োগ করব, দুটো সমান করে দেবো, বেরিয়ে যাবে, হ্যাঁ? বুঝে দিচ্ছি। দেখো তরলের উপরিতলে বার্নৌলির নীতি, এটা মনে করো এ তলে দিয়ে দিলাম, এটা কত? বি বিন্দুতে, এ তলে বার্নৌলির নীতি প্রয়োগ করে হাফ রো বি স্কয়ার প্লাস রো এইচ GH প্লাস পি সমান কত হয়? এখানে বেগ তরলের উপরে তলে করছে, এটা কোন তলে? উপরে তলে, এ তলে বেগ কত? তরলের বেগ কত? 0। হ্যাঁ, ক্লিয়ার। মানে ধরো এর উচ্চতা ধরে নিলাম কত? এইচ, তাহলে এটাই থাকবে, কিন্তু এখানে চাপ শক্তি কত? পিও। ক্লিয়ার? আর বি তলে, বি বিন্দুতে, ঠিক আছে? এখানে রো আছে, এখানে তো হাফ রো, এখানে তো ভি স্কয়ার প্লাস রো GH প্লাস পি সমান কত? ধ্রুবক। লিখে দিলাম সূত্রটা আমি, বলছি এখানে কি ভি বেগ কত? বি বিন্দুতে বেগ কত? মানে যা ছিল তাই, মানে তরলের ঘনত্ব রো, ঘনত্ব সমান এখানে কত? রো, সমস্যা নেই।
রো ভি স্কয়ার প্লাস এখানে কি এটা কি রো জি এইচটা কি আসলে স্থিতি শক্তি। এখানে এই পৃষ্ঠের উচ্চতা কত, এখানে উচ্চতা কি, এখানে এই দিক কোথায় কোনো উচ্চতা নেই তো, উচ্চতা কি এখানটায় শূন্য, এই জায়গাটা উচ্চতা কত শূন্য, তাহলে এটা কত হবে কি, এখানে আগের দিন কি বলছিলাম স্থিতি শক্তি যতটা উচ্চতায় থাকবে, মনে করো একটা বস্তু আগের দিন কি বলছিলাম ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় আছে, এই যে উচ্চতায় আছে, তখন স্থিতি শক্তি কি হয়েছিল ইপি কি হয়েছিল এম জি এইচ। তারপর বলছিল একটা বস্তু আছে মাটিতে পড়ে আছে, তার মনে করো এই বিন্দুটা কোথায় আছে ভূমিতে আছে, তোমার এইচ কত এখানটা শূন্য, মানে ইপি কত এখানটায় মনে পড়ছে না, আগের দিন এই জন্য করেছিলাম আমি, এটা একদম নিচে ভূমিতে আছে, বিন্দুটা কোথায় আছে ভূমিতে, তাহলে এখানে উচ্চতা কত জিরো, তার জন্য স্থিতি শক্তি কত জিরো, প্লাস এখানে চাপ কত পিও, পিও লিখবো কোনো সমস্যা নেই, পিও, হ্যাঁ পিও সমান ধ্রুবক, এই দুটো সমান করে দিলে উত্তর বেরিয়ে যাবে। একটা বস্তু এই উচ্চতা থাকলে তার মধ্যে স্থিতি শক্তি কত হয় mgh, কিন্তু এই উচ্চতা যদি শূন্য হয় মানে একটা বস্তু যদি ভূপৃষ্ঠে থাকে মানে উচ্চতা কত তার শূন্য, এই মানে এখানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এই জায়গা শূন্য মানে এই পি জোড়া কত এখানে শূন্য, মানে এখানে এই পিটা, এটা তো স্থিতি শক্তি আসলে ছিল না। পিও পিও কাটিং রো রো কাটিং, তাই তো, তাহলে ভি স্কয়ার সমান এখানে 2 আছে গুণ হয়ে যাবে 2gh, তাই তো, ভি সমান কত হবে √2gh, ব্যাস খতম। মানে আমরা শুধুমাত্র উচ্চতা জানলে যে বিন্দুটা আছে, যে ছিদ্রটা আছে যেখানটায়, ছিদ্রটা তরল পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে কত নিচে আছে জানতে পারলে আমরা সে ওইখান থেকে বেগ আমরা বের করতে পারবো, কি ইজি। হ্যাঁ, এটা কখন হবে শুধুমাত্র এগুলো আদর্শ ধারাবাহিক প্রবাহের ক্ষেত্রে হবে কিন্তু, ঠিক আছে, মানে শুধুমাত্র কি এই যে ছিদ্রটা আছে, ছিদ্রটা কত নিচে আছে, ছিদ্রটা কত নিচে আছে সেইটা জানতে পারলে এই বিন্দু থেকে কতটা বেগে তরল যাচ্ছে আমরা জানতে পারবো। কি বলা হচ্ছে যখন ঝড় হয়, হ্যাঁ প্রচন্ড ঝড় হচ্ছে তো, হ্যাঁ ঘরের উপরে কি হয় বেগের মান কি হয় বেশি, ঘরের নিচে এটাকে পড়েছিলাম আমরা বেগের মান বেশি হলে কি হয়, কি চাপ কি হয় চাপ কম হয়, আর ঘরের ভিতরে বেগ কম মানে চাপ কি হবে, চাপ ফেলে বের করে উড়িয়ে তুলে দেবো। যখন ঝড় হয় বাইরে কি উপরে কি প্রচন্ড ঝড় হচ্ছে তো, মানে বাইরে কি বেগ বেশি তো, বাইরের বেসিক বেগ চাপ কম তো, আর ঘরের ভিতরে বেগ কম তো, বেগ চাপ বেশি তো, উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে, উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে চালকে, বোঝা গেছে এবার, কিচ্ছু নেই কনসেপ্ট শিখিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে উত্তর। দেখো বলছে প্রচন্ড ঝড়ের সময় ছাউনির ওপর মানে বায়ুর বেগ বেশি, কিন্তু ঘরের বায়ুর বেগ কম, ঘরের মধ্যে বায়ুর নীতি বলছে কি বেগ বেশি যত হবে চাপ তত কি হবে কমে যাবে, তাই ছাউনির ওপর বায়ুর চাপ কম হয় এবং ঘরের মধ্যে বায়ুর চাপ বেশি হয়, তাই ঘরের মধ্যে বেশি চাপ হওয়ার জন্য সেই চাপ কি করবে ঘরের ছাউনিকে পালিয়ে যাবে, সেই চাপ ঘরের মধ্যে বেশি চাপ ছাউনিকে উড়িয়ে নিয়ে, যখন কোনো ব্যক্তি ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকে, ট্রেনের লাইনের কাছে দাঁড়িয়ে থাকে, তার পাশ দিয়ে ট্রেন যায়, ট্রেন তো প্রচন্ড বেগে যাচ্ছে, মানে সামনের দিকে বায়ুর বেগ কি প্রচন্ড বেশি, তাহলে সামনের দিকে বায়ুর চাপ কি হবে কম, বেগ বেশি হলে কি হবে বার্নৌলির কি বলছে চাপ কম, কিন্তু তখন পিছনের দিকে বায়ুর বেগ তো কম চাপ বেশি, ঠেলা মারবে তুই পড়ে যাবে উল্টা, খতম টাটা বাই বাই। যখন ট্রেন প্রচন্ড বেগে যায় সামনের দিকে কি হয় বায়ুর বেগ প্রচন্ড বেশি থাকে, তাই চাপ কম হয়, কিন্তু পিছনের দিকে চাপ বেশি, তার জন্য কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে সে কি হয়ে যাবে সামনের দিকে পড়ে যাবে বা ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক, কারণ ট্রেন যখন গতিশীল থাকে তখন ট্রেনের সামনে বায়ুর বেগ বেশি থাকে ও চাপ কম, কিন্তু পিছনের দিকে বায়ুর বেগ কম হয়, ট্রেন বলতে পারো ট্রেন ঠিক আছে, ট্রেনের সামনের দিকেই তো অ্যাকচুয়ালি
পেছনের দিকে, ব্যক্তির পিছনের দিকে বললে হবে, ট্রেনের পিছন দিকে হলে কি বলা আছে, বায়ু প্রবাহ হলে পতাকা পথ পথ শব্দ করে না, এটা তোমাদের বইয়ের ভাষা। পথ পথ পতাকা এরকম এরকম হচ্ছে, মানে যখন বায়ু প্রবাহিত হয় তখন পতাকার দুই পাশে বায়ুর বেগের পার্থক্য থাকে। কি থাকে? বেগের পার্থক্য হওয়ার ফলে তাদের দুই পাশে চাপের পার্থক্য হয়। মানে এই পাশে চাপ বেশি, মানে তখন পতাকাটা এই হবে, ঘুরবে। যখন এই পাশে চাপ বেশি হচ্ছে, সরি এই পাশে চাপ বেশি হচ্ছে, তখন পতাকা এইরকম ভাববে, এই হচ্ছে তো, এই হচ্ছে তো এরকম। এবারে চাপ বেশি, তখন পতাকা এদিকে বাঁকার চেষ্টা করবে, এদিকে বায়ু ঠেলছে এদিকে, এদিকে চাপ বেশি মানে কি, এদিকে বায়ু এদিকে পতাকার উপর এদিকে ঠেলছে, ভাগবে। কখনো দেখা যায় এদিকে চাপ বেশি, তোর বায়ুটাকে এদিকে ঠেলছে পতাকাকে, এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে। এবার লেখো, এখানে করছি অটোমাইজার বা স্প্রেয়ার, স্প্রে মেশিন। দেখো অটোমাইজার বা স্প্রে মেশিন, শুধু হেডিংটা দাও, মানে কাজ করে কিভাবে বলছো আমি। 6 নম্বর, অটোমাইজার বা অ্যাটোমাইজার, অ্যাটো বলা, অটো বা অ্যাটো, অজগুলা আকার, অ্যাটোমাইজার বা স্প্রেয়ার বলা হয়, স্প্রেয়ার বা স্প্রে, অটোমাইজার বা স্প্রেয়ার বা স্প্রে, খুশি। এর কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটা এটা ব্যবহার করা সুগন্ধ বডি স্প্রে, এটা হ্যাঁ, সুগন্ধি তেল কীটনাশক ছড়ানোর জন্য, বডি স্প্রে করার জন্য, হ্যাঁ স্প্রে করে বা জল দেওয়ার জন্য, এটা অটোমাইজার। চুল কাটা দোকানে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা? সুগন্ধি তেল স্প্রেয়ার, সুগন্ধি তেল কীটনাশক ছড়ানোর জন্য ব্যবহার করা হয়, কীটনাশক ছড়ানোর জন্য ব্যবহার করা, বুঝে নাও একটু। অটোমাইজার বা স্প্রেয়ার বলা হচ্ছে এখানে। এর কাজ কি? বিভিন্ন সুগন্ধি তেল, বিভিন্ন ফসলে কীটনাশক স্প্রে করার জন্য আমরা এটা ব্যবহার করি। এটা কি হয় আসলে? এটা কি পাত্র, যন্ত্র হয়। এটা কি? ওটা যন্ত্র। ওই যন্ত্রের মধ্যে কি থাকে? তেল থাকে, কীটনাশক থাকে, বা কীটনাশক মিশিয়ে রাখা হয়, ঠিক আছে। আর একটা যন্ত্র, অটোমাইজার একটা কি যন্ত্র, কথা বল। অটোমাইজার কি? একটা যন্ত্র বা পাত্রের আকারে হয় যন্ত্র, যার মধ্যে কি থাকে? তরল থাকে, ঠিক আছে। বলছে আর কি থাকে? একটা নল, আর নল দিয়ে বের করা থাকে, তাই না? পাইপ নল থাকে একটা, হ্যাঁ শেষ পর্যন্ত আছে এটা। বলছে মুখে একটা কি থাকে? চাপ প্রয়োগ করার একটা থাকে, হ্যাঁ মুখে একটা যন্ত্র থাকে, তার উপরে চাপ প্রয়োগ করলে, চাপ যখন প্রয়োগ করছি না, ওই নলের মধ্যে কি করছি আসলে? বায়ুর বেগ কি করছি? বায়ুর বেগ ঠেলছি, কি বাড়াচ্ছি। বলছে কি, যেই আমি এখানে চাপ প্রয়োগ করা আছে না, একটা যেটা টিপে টিপে করা বের করা হয়, বের করা হয় তো, বডি স্প্রে মারলাম তো, এটা কি চাপ প্রয়োগ করছি? তো চাপ প্রয়োগ করা হয়। এই চাপ প্রয়োগ করলে কি হয়? চাপ প্রয়োগ করছি বা প্রেস করছি, এটা টিপছি, এটা বা স্প্রে করছি, এটাকে কি বলছে? এটাকে স্প্রে করছি। যখন স্প্রে করা হয় আসলে সামনের দিকে যে নলটা আছে, বাইরে তো নল আছে, বাইরের নলের উপরে কি করা হয়? বায়ুর বেগ কি করা হয় আসলে? ওখানটায় বেগ বাড়ানো হয়, বায়ুর পুরো বেগ বাড়ানো হয়। মনে করো এটা যন্ত্র, এখানে টেপারের যন্ত্র আছে, তাই তো, সামনে দিকে কি আছে? নল আছে, তাই তো। এটা একটা যন্ত্র, এখানে টেপা হয় মনে করে, তাই তো। এটা হচ্ছে স্প্রে করার জায়গা, এটা স্প্রে করা হয়। এটা যেই স্প্রে করা হয়, এই যে নল আছে, নলের মধ্যে কি আছে? বায়ু আছে, এই নলের মধ্যে কিছু বায়ু আছে। তাহলে এই স্প্রে করার সঙ্গে সঙ্গে এই নলের মধ্যে যে বায়ুগুলোকে কি করা হয়? বেগ বাড়ানো হয়। নলের মধ্যে থাকা, যেই স্প্রে করছি আমি, নলের মধ্যে থাকা বায়ুগুলোর কি করা হচ্ছে? বেগ বাড়ানো হচ্ছে। বেগ বাড়ালে নলের মধ্যে বায়ুর কি হয়ে যাবে? চাপ কি হয়ে যাবে? কমে যাবে। মানে এখানে কম চাপের সৃষ্টি হচ্ছে, কিন্তু সেখানটা কিন্তু নিচের এই পাত্রে যে তরল আছে, তার চাপ কি তখন কি আছে? বেশি আছে। মানে বেশি চাপ হওয়ার জন্য, চাপ বেশি হওয়ার জন্য তরলটা কি হয়? কম চাপের দিকে ছুটে যায়। মানে আমরা জানি কি উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়।
আমরা যেই চাপ অ্যাকচুয়াল স্প্রে নল থাকে একটা এরকম নল, আর একটা স্প্রে মেশিন থাকে টিপার যন্ত্র, যেই টিপছি আমি নলের মধ্যে যে বায়ু থাকে তার বেগ বাড়িয়ে দেওয়া হয়। বেগ বাড়ালে কি হয়ে যাবে, নলের মধ্যে চাপ কি হয়ে যাবে, কমে যাবে। চাপ কমে যাবে, কিন্তু তখন পাত্রের মধ্যে তরল আছে তার চাপ বেশি। এই চাপ বেশি হওয়ার জন্য পাত্রে থাকা তরল নলের মধ্যে চলে আসে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো যে অটোমাইজার একটা কি যন্ত্র, অটোমাইজার একটা কি যন্ত্র যার মধ্যে কি তরল থাকে, এবং ওই যন্ত্রের মধ্য থেকে বাইরে পর্যন্ত একটা কি নল দ্বারা যুক্ত করা হয়। ঠিক আছে, নল দ্বারা যুক্ত করা হয়। ওই স্প্রে যখন করি আমরা, তখন নল থেকে বাইরের দিকে প্রচন্ড বেগে বায়ুকে কি করা হয়, নির্গত করা হয়। ফলে এই নল বা যন্ত্রের মুখে কি হয়, বায়ুর চাপ কম হয়ে যায়, কিন্তু তখনও ভিতরের চাপ বেশি হওয়ার জন্য, সেই চাপের বেশি হওয়ার জন্য তরলটা ভিতর থেকে উপরে দিয়ে উঠে আসে। ব্যাস।